আসসালামু আলাইকুম। যে কোনো লাশকে সঠিক নিয়মে দাফন করা উচিত, আর যদি কোনোভাবে কোনো লাশকে সঠিকভাবে দাফন করা না হয় তাহলে কাফনে পেঁচানো ওই লাশ পরিণত হয় ভয়ঙ্কর পচঙে। ইন্দোনেশিয়ার মানুষেরা এই পচঙকে প্রচণ্ড ভয় পায়, কারণ এরা শুধু ভয়ই দেখায় না, বরং আস্ত মানুষকে ছিঁড়ে ছিঁড়ে একদম খেয়ে ফেলে। এরকমই ইন্দোনেশিয়ার একটি গ্রামে 52টিরও বেশি লাশ ভুল নিয়মে কবর দেওয়া হয়, আর এর ফলে ওই গ্রাম ভরে যায় ভয়ঙ্কর পচঙে, যারা কিনা এক এক করে সকল গ্রামবাসীদেরকে শেষ করে দেয়। ওই গ্রামের গল্প নিয়েই আজকের এই মুভি, যার নাম পামালি দুসং পচং, অর্থাৎ মৃতদের গ্রাম। গল্পের শুরুতে আমরা উজান নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা অনেক রাতে একটি অন্ধকার কবরস্থানে অনেকগুলো লাশকে একসাথে দাফনের কাজ করছিল। মূলত ইন্দোনেশিয়ার এই গ্রামের এই মানুষগুলো একটি ভয়ঙ্কর মহামারীতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। আমরা দেখতে পাই উজান নিজেও এই মহামারীতেই আক্রান্ত, তার পায়ের অনেকটা অংশ পচে গিয়েছে, এবং এই মহামারীর ফলে তার সাথে কি হতে চলেছিল এই ব্যাপারেও উজান খুব ভালো করেই জানত। হঠাৎই উজান উপরের দিকে তাকিয়ে শীষ বাজাতে শুরু করে। শুধুমাত্র উজানই নয়, বরং ওই গ্রামের প্রত্যেকে তাদের ঘরের বাইরে এসে শীষ বাজাচ্ছিল। কিন্তু কেন? এই রহস্য খুলবে গল্পের সাথে। আপাতত এর কয়েকদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই। ইউসুফ নামের একজন মাঝি তার নৌকায় 3জন মেডিকেল অফিসারের জিনিসপত্র উঠাচ্ছিল। মূলত এই 3জনকে ওই গ্রামের মহামারীর চিকিৎসার জন্যই শহর থেকে ডেকে পাঠানো হয়েছে। তবে তারা 3জন ছাড়াও ইউসুফ আরো 2জন লোকের জন্য এখানে অপেক্ষা করছিল, যাদেরকে পাশের গ্রাম থেকে ডাকা হয়েছিল কবর খোঁড়ার জন্য, কারণ ওই গ্রামে কবর দেওয়ার আর কেউই অবশিষ্ট ছিল না। ফলে আমরা বুঝতে পারি উজান আক্রান্ত হওয়ার কারণেই হয়তোবা বাইরে থেকে লোক ডাকা হয়েছিল কবর দেওয়ার জন্য। এই 2জন লোকের নাম ছিল সেসেফ এবং দেদেন, আর ওই 3জন মেডিকেল অফিসারের নাম ছিল মিলা, পুপুত এবং গেন্দিস। গেন্দিস হলো তাদের টিম লিডার। এখন তারা 5জন ইউসুফের সাথে রওনা দেয় এক অজানা বিপদে ভরা গ্রামের উদ্দেশ্যে। এখানে প্রথম দেখাতেই সেসেফের মিলাকে অনেক পছন্দ হয়ে যায়। মিলাও এটা বুঝতে পারে। সেই সাথে মিলা এখানে ওই নৌকার উপর কিছু একটা খোদাই করে লেখা দেখতে পায়। এই গ্রামের ভাষায় লেখা হওয়ায় সে বুঝতে পারে না এখানে কি লেখা আছে। এখন নৌকা থেকে নামার পর প্রায় 3 ঘন্টা ধরে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার পরই তারা তাদের কাঙ্ক্ষিত গ্রামে পৌঁছাতে পারবে। একথা জানার পর তো বেচারা সেসেফের গলাই শুকিয়ে যায়, কারণ সে মিলাকে ইমপ্রেস করার জন্য তাদের বড় ব্যাগটা নিয়ে হাঁটা শুরু করেছিল। যাক, এখন জঙ্গল দিয়ে যাওয়ার সময় বেশ অদ্ভুত অদ্ভুত জিনিস গাছের সাথে ঝুলানো অবস্থায় তারা দেখতে পায়। হঠাৎই পুপুত পড়ে যায় এবং সে পায়ে কিছুটা ব্যথাও পায়। তাই ওই সময় তারা যখন সেখানে বসে বিশ্রাম নিচ্ছিল, তখন গেন্দিস ইউসুফকে জিজ্ঞাসা করে গাছের সাথে ঝুলানো এইসব জিনিস কি। ইউসুফ জানায় সে নিজেও জানে না, তবে সে বহু বছর ধরেই এগুলো এভাবেই দেখে আসছে। এখন 3 ঘন্টা ধরে হাঁটার পর তারা ফাইনালি গ্রামে গিয়ে পৌঁছায়। তবে গ্রাম দেখে মনে হচ্ছিল যেন এই গ্রামে কেউই থাকে না। ইউসুফ জানায় গ্রামের অর্ধেক মানুষই মহামারীর ভয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। বাকি যারা গ্রামে ছিল তারা সবাই এখন মহামারীতে আক্রান্ত। এখানে কিছু বাড়িতে লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া ছিল। এই ব্যাপারে ইউসুফ জানায় যে এই সকল বাড়ির সবাই মহামারীতে মারা গিয়েছে। এই সকল বাড়িতে আর কেউ থাকে না, এটা বোঝাতেই এই চিহ্ন দেওয়া হয়েছে। এখানে গ্রামে থাকা 3জন ছেলে মেয়েকে আমরা হিসাব করতে দেখতে পাই। আজও গ্রামের 17 জনের মতো এই মহামারীতে আক্রান্ত হয়েছে, এবং গত 3 দিনে মারা গিয়েছে 52 জন। এই হারে মারা যাওয়ার জন্যই মূলত 1 মাসের মধ্যেই তাদের গ্রাম প্রায় খালি। এখন তাদের গ্রামের ভঙ্গুর হসপিটালে পৌঁছানোর পর এক রুমে এতগুলো মানুষকে অসুস্থ দেখে তারা হতবাক হয়ে যায়। তখন ইউসুফ জানায় পাশের ঘরে আরো অনেকেই আছে যাদের অবস্থা এর থেকেও খারাপ। গেন্দিস সেখানে একজন রোগীকে স্পর্শ করতে গেলেই ইউসুফ তাকে আটকে নেয় এবং জানায় এই রোগ স্পর্শের মাধ্যমেই ছড়ায়, তাই তারা খালি হাতে যেন কোনো রোগীকে স্পর্শ না করে। এখানে আমরা মারাত্মকভাবে অসুস্থ উজানকে দেখতে পাই, যাকে আমরা গল্পের শুরুতে কবর খুঁড়তে দেখেছিলাম। এখন এরপর ইউসুফ তাদেরকে নিয়ে যায় পাশে রাখা লাশের ঘরে। লাশের পচা গন্ধে সেখানে প্রবেশ করা যাচ্ছিল না। মূলত উজান 3 দিন আগেই অসুস্থ হয়ে পড়েছিল। এই কারণেই 3 দিন ধরে যতগুলো মানুষ এখানে মারা গিয়েছে তাদের কারোরই লাশ কবর দেওয়া হয়নি, অর্থাৎ সেসেফদের হাতে এখন অনেক কাজ ছিল।
ছিল। আপাতত ইউসুফ তাদেরকে নিয়ে যায় মিলাদের ঘরে। মিলাদের হসপিটালের একটি রুমে থাকার ব্যবস্থা করা হয়েছিল, বাদবাকি ব্যবস্থা তাদেরকেই করে নিতে হবে। এটা দেখে সেসেফ জিজ্ঞাসা করে তারা কোথায় থাকবে। উত্তরে ইউসুফ তাদেরকে দেখিয়ে দেয় কবরস্থানের রাস্তা। মূলত কবরস্থানে একটি ছোট্ট ঘর ছিল যেখানে থাকতে হবে সেসেফ এবং দেদেনকে। এখানে নেটওয়ার্কও ছিল না, তবে সেখানে কবর দেওয়ার নিয়ম নিয়ে একটি বই লেখা ছিল। সেই সাথে ছিল একটা লিস্ট, যে লিস্ট দেখে তারা বুঝতে পারে যে তাদেরকে কতগুলো লাশকে মোট দাফন করতে হবে। এদিকে থাকার জায়গা গোছানোর সময় পুপুত দেখতে পায় ঘরের এক কোণে একটি ছাতা মেলানো রয়েছে। ইন্দোনেশিয়ান সংস্কৃতিতে এইভাবে ঘরের কোণে ছাতা মেলে রাখলে সেই ঘরে বিপদ আসে, তাই সে দ্রুত ছাতাটি বন্ধ করে পাশে রেখে দেয়। এমন সময় মিলা সেখানে চলে আসে। সে পুপুতের কাছে সুগন্ধি চায় যাতে করে সে সেগুলো ওই লাশের ঘরে দিয়ে দিতে পারে। তখন পুপুত বলে তার মনে হচ্ছে এই অসুস্থ মানুষগুলো ঠিকমতো ভাবে খেয়াল রাখার কেউই নেই এখানে, আর যেহেতু তাদের খেয়াল রাখার মতো কেউ ছিল না এখানে, তাই এমনও হতে পারে যে ওই লাশের মধ্য থেকে কেউ হয়তো বা এখনো বেঁচে আছে। তাদের এই ব্যাপারে চেক করা উচিত। তবে মিলা তাকে বোঝানোর চেষ্টা করে সে যেন এইসব নিয়ে বেশি চিন্তা না করে এবং অবশ্যই হাতে গ্লাভস পরে নেয়। এখানে তাদের কথা দ্বারা আমরা জানতে পারি যে এই গ্রামবাসী যে মহামারীতে আক্রান্ত সেই রোগের ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, তবুও তাদের এখানে থাকতে হবে এবং এই রোগীদের চিকিৎসা করতে হবে। এদিকে গেন্দিশ কাজ শুরু করে দিয়েছিল এবং তাকে সাহায্য করছিল সেসেফ এবং দেদেন। মিলা যায় ওই লাশের ঘরে সুগন্ধি ছড়াতে। সেখানে সে 3টি সুগন্ধি 3 দিকে ছুড়ে দেয়, তবে হঠাৎই মাঝের সুগন্ধিটা আবারও তার কাছে ফিরে আসে, যা দেখে মিলা অনেক ঘাবড়ে যায়। সামনে যদি কেউ না থেকে থাকে তাহলে এই সুগন্ধি তার দিকে আবারও ছুঁড়ে মারল কে? সে অবাক হয়ে সামনের লাশটার দিকে তাকিয়ে থাকে। লাশটা যেন নড়ছিল, যা দেখে মিলা ভীষণ ভয় পেয়ে যায়। হঠাৎই তখন লাশটার ভেতর থেকে বেরিয়ে আসে একটা ইঁদুর। এই ঘটনায় মিলা এতটাই ঘাবড়ে গিয়েছিল যে সে দ্রুত ওই ঘর থেকে বেরিয়ে যায়। দিন পার হয়ে রাত ঘনিয়ে আসে। তখনও সেসেফদের কবর দেওয়ার কাজ শেষ হয়নি, এখনো 5টা লাশের কবর দেওয়া বাকি। সেসেফ ক্লান্ত হয়ে যাওয়ায় একটু বিশ্রাম নিচ্ছিল। তখনই হঠাৎ সে শীষ বাজানোর আওয়াজ শুনতে পায়। কাজ বন্ধ করে সে দেদেনকেও ডাক দেয়। দেদেনও এই আওয়াজ শুনতে পাচ্ছিল। গ্রামের ছোট বড় থেকে শুরু করে যারা যারা বেঁচে আছে তারা সবাই ঘর থেকে বেরিয়ে এই শীষ বাজাচ্ছিল, যার কারণ সেসেফও বুঝতে পারছিল না। ঠিক তখনই আমরা দেখতে পাই গ্রামের একটি বাড়ি থেকে লাশ বের করা হচ্ছে। ওই ব্যক্তি এই বাড়ির শেষ সদস্য ছিল, অর্থাৎ এই পরিবারের সবাই মারা গিয়েছে। তাই একজন লোক এসে ওই বাড়ির দেওয়ালে ক্রস চিহ্ন এঁকে দেয়। এটা এঁকে সে যখনই চলে যাচ্ছিল ঠিক তখনই হঠাৎ করেই ভেতরের লাইট জ্বলে ওঠে। লোকটি অবাক হয়ে চেক করার জন্য ভেতরে যায়। মাটিতে রং তুলি রেখে ভেতরে কেউ আছে কিনা চেক করতে থাকে। কাউকে না দেখে সে লাইট অফ করে দিয়ে যখনই ঘর থেকে বের হতে যাচ্ছিল তখনই পায়ের ধাক্কায় ওই রং মাটিতে পড়ে যায়। লোকটি দেখতে পায় রঙের মধ্যে 2টি পায়ের ছাপ দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওই স্থানে অদৃশ্য কেউ দাঁড়িয়ে আছে, যে কারণে ওই স্থানে রং লাগেনি। পর মুহূর্তেই ওই অদৃশ্য ব্যক্তি নিজের পা সরিয়ে নেয়, যা দেখে ভয়ে লোকটি দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা পুপুতকে দেখতে পাই, যে কিনা তখন গোসল করছিল। হঠাৎই সেখানে থাকা লাইটটি জ্বলতে নিভতে শুরু করে। সে কিছু বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই রোগীদের ঘর থেকে আওয়াজ আসতে থাকে, তাই সে পোশাক পরে রোগীদের ঘরে চলে যায় চেক করতে। সকলকে চেক করার সময় সে দেখতে পায় বাকি রোগী তো নিজেদের বেডে আছে, শুধুমাত্র একটি বেডই খালি, যে বেডে ছিল উজান। হঠাৎই পুপুতের পেছনে উজান চলে আসে এবং সে তার গলার তাওয়াল চেপে ধরে। সেই সাথে ভাঙা ভাঙা কণ্ঠে বলতে থাকে, কবর কবর। এভাবেই বলতে বলতে সে পেছনের দিকে পড়ে যায় এবং তার মাথা ফেটে সে সেখানেই মারা যায়। ওই সময় মিলি সেখানে চলে আসে এবং চেষ্টা করতে থাকে উজানকে বাঁচানোর, তবে এতে কোনো লাভ হয় না। এটা মিলিয়ে এইটুকু সময়ের মধ্যেই আজকের দিনে মোট 4 জনের মৃত্যু ঘটল। তবে উজানের এমন মৃত্যু পুপুতের মনে বেশ গাঢ় ছাপ ছেড়েছিল। এদিকে ওই সময় গেন্দিস নামাজ আদায় করছিল। নামাজের মধ্যেই সে ঠক ঠক আওয়াজ শুনতে পায়। সালাম ফেরাতেই আমরা দেখতে পাই
তার পেছনের জানালায় একটি পচং মাথা ঠোকাচ্ছে। যদিও গেন্দিস তা দেখতে পায় না, তাই সে জানালার কাছে উঠে যায় চেক করার জন্য। বাইরে কাউকে না দেখে সে তার নামাজের খিমার খুলতেই যাচ্ছিল, হঠাৎই কাপড়ের অপর পাশে সে ওই পচংকে দেখতে পায়। কিন্তু খিমার খুলতেই পচংটি আবারও অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে ততক্ষণে লাশগুলোকে কবর দিয়ে সেসেফরাও শুয়ে পড়েছিল। ওই সময় সেসেফ হঠাৎই দরজায় ঠকঠকের আওয়াজ শুনতে পায়। প্রথমে তো সে মনে করেছিল দেদেন হয়তো বা এই আওয়াজ করছে, কিন্তু দেদেন তো তার পাশে বিছানা করে গভীর ঘুমে ঘুমিয়ে আছে। বেশ কয়েকবার ডাকা সত্ত্বেও সে ওঠে না। তখন সেসেফ নিজেই যায় চেক করার জন্য। বাইরে কেউই ছিল না। তবে অদ্ভুত ব্যাপার হলো কবরস্থানের মশালগুলো কে যেন নিভিয়ে দিয়েছিল, তাই সেসেফ সেগুলো জ্বালাতে শুরু করে। হঠাৎই তখন তার আশেপাশে আমরা অনেকগুলো পচংকে দেখতে পাই। ঠিক ওই মুহূর্তে দেদেন সেখানে চলে আসে এবং সেসেফকে এত রাতে এভাবে কবরস্থানে আসার জন্য বকা দেয়। সেই সাথে তার নিজের সাথে করে ভেতরে নিয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ওই রাতেই ওই গ্রামে নেং নামের একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পাই, যার মায়ের অবস্থা খুব খারাপ ছিল। সেও এই মহামারীরই শিকার, কিন্তু সে কিছুতেই গ্রামের হসপিটালে যেতে চায় না, কারণ সে জানে সেখানে গিয়ে কোনো লাভ হবে না। মাকে বুঝিয়ে না পেরে নেং পরদিনই হসপিটালে চলে আসে এবং গেন্দিসকে অনুরোধ করতে থাকে তার সাথে তার বাড়িতে যাওয়ার জন্য। কিন্তু এমনিতেই হসপিটালে এত বেশি চাপ, এর উপর আবার তারা মাত্র 3 জন, তাই বাড়িতে গিয়ে কারো চিকিৎসা করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তাই গেন্দিস নেংকে বলে সে যেন তার মাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসে, তাহলেই একমাত্র তারা তার মায়ের চিকিৎসা করতে পারবে। এদিকে বাইরে তখন মিলার সাথে সেসেফদের দেখা হয়। মিলা তাদেরকে জিজ্ঞাসা করে যে ওজানের লাশকে কবর দেওয়া হয়েছে কিনা। সেসেফ জানায় আগের লাশগুলোরই কবরের কাজ এখনো শেষ হয়নি, সেগুলো শেষ করে তারপরে তারা উজানকে কবর দিবে। তখন মিলা তাদের আরো একটি দুঃসংবাদ দেয়। আরো একজন লোকের অবস্থা খুবই শোচনীয়, হতে পারে খুব শীঘ্রই তাদের আরো একটি কবর খুঁড়তে হচ্ছে। তাই মিলা সেসেফদের নিজের খেয়াল রাখতে বলে। মিলার মুখে এতটুকু কথা শুনেই আমাদের রোমিও সেসেফ যেন গলে যায়। দেদেন এক প্রকার তাকে টেনেই সেখান থেকে নিয়ে যায়। এদিকে তখনও নেং গেন্দিসকে অনুরোধ করছিল তার সাথে একটা বার বাড়িতে যাওয়ার জন্য। তখনই মিলা নেংকে জিজ্ঞাসা করে তার বাড়ি কোথায়। নেং খুশি খুশি তার বাড়ির ঠিকানা বলতে থাকে। তখন গেন্দিস মিলাকে বাধা দিয়ে বলে তাদের লোক সংখ্যা এমনিতেই কম, তাই মিলা যেন এই মুহূর্তে কোথাও যাওয়ার ব্যাপারে না ভাবে। উত্তরে মিলা বলে সে নিজের ডিউটি শেষ করে বিশ্রামের যে সময় পাবে তখনই সে নেং এর মাকে দেখতে যাবে। ব্যাপারটা নিয়ে গেন্দিস খুশি ছিল না, কারণ এমন পরিস্থিতিতে তাদের প্রত্যেকের এখানেই আশেপাশে থাকা দরকার। একথা বলে গেন্দিস সেখান থেকে চলে যায়। তখন মিলা নেংকে জিজ্ঞাসা করে যে তার পরিবারে কে কে আছে। উত্তরে নেং জানায় যে 1 সপ্তাহ আগে তার বাবা এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, এখন সে এবং তার মাই আছে। একথা শুনে মিলার নেং এর জন্য বেশ খারাপ লাগে, তাই সে ঠিক করে সে বিকাল পর্যন্ত নিজের সকল কাজ শেষ করবে আর এরপর নেং এর সাথে তার বাড়িতে যাবে। তাই সে নেংকে বিকালে আবারও আসতে বলে। নেংও এই কথা শুনে খুশি হয়ে যায়। হঠাৎই তখন আরেকজন রোগী বেশ অসুস্থ হয়ে পড়ে এবং ছটফট করতে থাকে। তারা 3 জনই ছুটে যায় তার কাছে। লোকটির অবস্থা বেশি একটা ভালো ছিল না, এর উপর আবার তাদের কাছে থাকা সব অ্যান্টিবায়োটিকও শেষ হয়ে গিয়েছিল, ফলে রক্ত বমি করতে করতে লোকটি সেখানেই মারা যায়। এমন পরিস্থিতিতে বাইরে থেকে সাহায্য আনা খুবই জরুরি ছিল। এখানে আসার সময় তারা বুঝতে পারেনি যে পরিস্থিতি এতটা খারাপ। এত অল্প সামগ্রী এবং লোকজনের সাথে এই মহামারীর মোকাবেলা করা সম্ভব ছিল না। গেন্দিস তাই সেসেফকে বলে ইউসুফের সাথে যোগাযোগ করতে এবং তাকে বলতে যেন সে দ্রুত কিছু মেডিকেল সাপ্লায়েন্স নিয়ে এখানে আসে। তবে সমস্যার বিষয় হলো এখানে কোথাও নেটওয়ার্ক ছিল না। এই কথা শুনে গেন্দিস কিছুটা বিরক্ত হয় এবং সেসেফকে বলে এমন জায়গা খুঁজে বের করতে যেখানে নেটওয়ার্ক পাওয়া যাবে, কারণ সে তো অন্তত এই গ্রামে আটকে পড়ে মরতে চায় না। এরই মধ্যে ভেতরের এক রোগী ডাকায় সে ভেতরে চলে যায়। এমন শোচনীয় পরিস্থিতি, এর উপর আবার গেন্দিসের এমন কড়া ব্যবহার, কারোরই এইসব ভালো লাগছিল না। এখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। মিলার কাজের শিফট শেষ হয়ে যায় আর এরপর সে নেংয়ের সাথে রওনা হয় তার বাড়ির উদ্দেশ্যে। জঙ্গল দিয়ে অনেকটা হাঁটার পরও তার বাড়ি বেশ দূরে ছিল। এর উপর আবার মিলার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন দেখা দিয়েছিল, তাই নেং তাকে তার এক বান্ধবীর বাসায় নিয়ে যায়। তার বান্ধবীর পুরো পরিবার এই মহামারীর কারণে মারা গিয়েছে। গ্রামে বাকি যারা জীবিত আছে তারা কেউই মিলাকে এই মহামারীর ভয়ে তাদের ঘরে ঢুকতে দিবে না, তাই এটাই একমাত্র তাদের উপায়। এখন ভেতরে প্রবেশ
শেষের পর আমরা দেখতে পাই এই বাড়িটা সেই বাড়ি ছিল যেখানে গত রাতে ওই ছেলেটা ভুতুরে কিছু অনুভব করেছিল। তখনও পর্যন্ত ফ্লোরে ওই রং পড়েছিল। মিলা ওয়াশরুমে গেলে নেং রুমে বাতি জ্বালায় এবং সেখানে থাকা তার বান্ধবীর আঁকা কিছু পেন্টিং দেখতে থাকে। এই ছবিগুলোতে তার বান্ধবী নেংকেই এঁকেছিল। সেখানে তাদের দুজনের একসাথে ছবিও ছিল। নেং এইসব দেখছিল, হঠাৎই তার পেছনে আমরা তার বান্ধবীর আত্মাকে দেখতে পাই। নেংও এই ব্যাপারটা অনুভব করতে পারে, তাই সে তার বান্ধবীর নাম ধরে ডাকতে ডাকতে পাশের রুমে চলে যায়। সেখানে তার সামনেই হাওয়াতে ভেসে থাকা একটি কলম হঠাৎ করে নিচে পড়ে যায়, যা টেবিলের নিচে থেকে একটি ভয়ানক হাত বের হয়ে নিয়ে নেয়। নেং ভয়ে ভয়ে ওই টেবিলের পর্দা সরিয়ে চেক করতে যায়। ঠিক তখনই তার কাঁধে কেউ একটা হাত রাখে এবং তাকে টেনে নিয়ে যায়। এই ঘটনায় নেং প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। তার চিৎকারের আওয়াজ শুনে মিলা সেখানে দৌড়ে আসে। ওই ঘরেরই এক কোনায় বসে নেং ভয়ে কাঁদছিল। মিলা জিজ্ঞাসা করলেই সে পর্দার পেছনে দাঁড়িয়ে থাকা কাউকে দেখায়। মিলা দেখতে যেতে চাইলে নেং তাকে নিষেধ করে। এরপরও সাহস করে মিলা পর্দা সরাতেই দেখতে পায় সেখানে তো নেং লুকিয়ে আছে। তাহলে ঘরের ওই কোণে কে বসে আছে? একথা ভেবে পেছনে তাকাতেই ওই ভয়ঙ্কর আত্মাটি মিলার উপর আক্রমণ করে। তবুও তারা দুজন কোনো মতে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে। অন্যদিকে ওই সময় সেসেপ এবং দেদেন নেটওয়ার্কের খোঁজ করতে করতে কবরস্থানে চলে এসেছিল। সেসেপ সেখানে থাকা ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে দেদেন কুয়োর কাছে গিয়ে নেটওয়ার্ক খুঁজতে থাকে। সৌভাগ্যবশত সে সেখানে নেটওয়ার্ক পেয়েও যায় এবং ইউসুফকে মেসেজ পাঠিয়ে দেয় যে পরদিন যেন সে আসে। এরপর দেদেন কূপ থেকে পানি উঠাতে শুরু করলে হঠাৎই সবকিছু অস্বাভাবিক হয়ে যায়। দেদেনের মতো করেই কুয়োর মধ্য থেকে কেউ একজন শীষ বাজাচ্ছিল। এর উপর আবার পানির বালতিটাও টেনে ধরেছিল। সে ভয়ে সেসেপকে বলে জলদি করতে। এক ভয়ঙ্কর ভুতুরে কণ্ঠ তার বলা এই কথাটিকে আবারও বলে। ফলে সে ভীষণ আকারে ভয় পেয়ে যায়। ভেতর থেকে দেদেনের চিৎকার শুনে সেসেপ বের হতে যাবে, ঠিক তখনই সে ওয়াশরুমের উপরে একটি পচংকে দেখতে পায়। ফলে তারা দুজনই ভয়ে এক দৌড়ে চলে আসে হসপিটালে। তাদের পুরো কথা শুনে গেন্দিশ বেশ চিন্তায় পড়ে যায়। যেহেতু তারা পচং দেখেছে, তাই সে সেসেপ এবং দিদেনকে জিজ্ঞাসা করে তারা ঠিকমতো ভাবে লাশকে কবর দিয়েছিল কি, কবরের সময় তারা লাশের মুখ খুলে দিয়েছিল কিনা সেটাও সে জানতে চায়। দেদেন জানায় তারা নিয়ম মাফিকই সব করেছে। তার তো মনে হচ্ছিল তারা এখানে আসার আগে থেকেই হয়তোবা এই গ্রাম ভুতুরে, এ কারণেই এত মানুষ মারা যাচ্ছে। তবে পুপুতের মনে হচ্ছিল তাদের হয়তোবা এই লাশগুলোর আরো দ্রুত কবর দেওয়া দরকার, কারণ মৃত্যুর আগে উজান একটি শব্দই উচ্চারণ করেছিল, আর সেটা হলো কবর। এখন এই ব্যাপারটা নিয়ে তারা বেশ চিন্তিত ছিল। এরই মধ্যে হঠাৎ করে গেন্দিশের মনে পড়ে যায় মিলার কথা। পচং আক্রমণ করছিল, এর উপর আবার তারা জানে না মিলা কোথায়। এই ব্যাপারটা ভেবেই গেন্দিশ ভীষণ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে মিলা তখন নেংয়ের বাড়িতে গিয়ে পৌঁছেছিল। বাড়িতে ঢুকতেই নেংকে তার মা ডেকে পানি চায়। নেং পানি আনতে রান্নাঘরে গেলে মিলা একাই দাঁড়িয়ে থাকে। তখনই সে পাশের ঘরে একজন মহিলাকে দেখতে পায়, যে কিনা নিজের চুল ঠিক করছিল। মিলা ভাবে এটাই হয়তোবা নেংয়ের মা। সে এখানে আরো একটি জিনিস লক্ষ্য করে, ঘরের এক কোনায় একটি ছাতা খোলা ছিল। এইসব ব্যাপারে বেশি না ভেবে মিলা সেখানেই বসে পড়ে। তখনই হঠাৎ তার পেছনের ওই মহিলাকে আমরা একটা পচঙে পরিণত হতে দেখতে পাই। পর মুহূর্তে নেং এসে মিলাকে ডাক দেয় এবং তার সাথে তার মায়ের ঘরে যেতে বলে, যেটা কিনা অন্য একটা ঘর ছিল। ফলে ঘাবড়ে মিলা পিছনে তাকাতেই দেখতে পায় ওই ঘর তো পুরোপুরিভাবে ফাঁকা। এদিকে মিলাকে বারবার বারণ করা সত্ত্বেও নেং এর সাথে যাওয়ায় রেগে গিয়েছিল গেন্দিশ। তার এইটা ভেবে আরো বেশি রাগ হচ্ছিল যে এই সমস্যার মধ্যে এখন তাকে মিলাকে খুঁজতে যেতে হবে। ওই সময় সেসেপ বলে সে নিজেই দরকার হয় মিলাকে খুঁজে নিয়ে আসবে। তবে দেদেনের মতে তাদের গ্রুপ করে মিলাকে খুঁজতে যাওয়া উচিত। পুপু তো তাদের সাথে যেতে চাইছিল, তবে গেন্দিশ তাকে সরাসরি না করে দেয়। সে তাকে এখানে থেকে সবকিছুর উপর নজর রাখতে বলে। পুপু তাকে কিছু একটা বলার চেষ্টা করে, তবে সে তো কিছু শুনতে রাজিই ছিল না। গেন্দিশ মূলত আর কারোর মতামতকে কোনো রকম গুরুত্বই দিত না। সে নিজে যা বলবে সেটাই সঠিক। পুপুতকে এইভাবে একা ফেলে রেখে যাওয়ার ব্যাপারটা সেসেপ এবং দেদেনের কাছেও ভালো লাগে না। তবে গেন্দিশের মুখের উপর কিছু বলার সাহস কারোরই ছিল না। একা পুপুত এখানে
থাকতে বেশ ভয় পাচ্ছিল। এরই মধ্যে হঠাৎই সে রোগীদের ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সেখানে চেক করে সে দেখতে পায় সব ঠিক আছে। হঠাৎই তখন শীষ বাজানোর আওয়াজ শোনা যায়। এই আওয়াজের পিছু করতে করতে পুপুত গিয়ে পৌঁছায় লাশ রাখার ওই ঘরে। তার মনে হচ্ছিল এই লাশের মধ্য থেকে কেউ হয়তো বা বেঁচে আছে এবং সেই নিজেকে বাঁচানোর জন্য এই শীষ বাজিয়ে জানাচ্ছে। তাই সে একে একে লাশগুলোকে চেক করতে থাকে। হঠাৎই দরজা থেকে আওয়াজ হতেই সে দেখতে পায় একটি কালো বিড়াল সেখান থেকে চলে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে আমরা তার পেছনে অনেকগুলো পচংকে দেখতে পাই, যারা কিনা একসাথে তার দিকেই ধেয়ে আসছিল। এটা দেখা মাত্রই ভয়ে পুপুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে দরজাটি তখনই আপনা আপনি বন্ধ হয়ে যায়। সে গেন্দিসদের ডাকতে চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। এরই মধ্যে পচংগুলো একদম ঠিক তার পেছনে চলে আসে। তখনই এই দরজা খুলে যেতেই সে প্রাণপণে দৌড়াতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় লাশ রাখা ওই ঘরে। পুপুত অনেক চেষ্টা করে নিজেকে আটকে রাখার, কিন্তু ওই শক্তি তাকে এত জোরে টেনে নিয়ে যায় যে দরজার সাথে বাড়ি খেয়ে তার মুখের নিচের অংশ ভেঙে বাইরে থেকে যায় এবং দরজাটি বন্ধ হয়ে যায়। অন্যদিকে মিলা তখন নেংয়ের মাকে বোঝানোর চেষ্টা করছিল যে তাদের সাথে গ্রামের হসপিটালে যেতে, যেখানে তারা সারাক্ষণ তার দেখাশোনা করতে পারবে। এতে করে তার শরীরটা একটু হলেও ভালো লাগবে। মিলা এই সব কিছু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিল। আসলে সেও বুঝতে পারছিল যে নেংয়ের মা আর বেশিক্ষণ বাঁচবে না। নেংয়ের মাও এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল। তাই সে এখানে নেংকে বলে সে যেন তাকে তার স্বামী অর্থাৎ নেংয়ের বাবার কবরের উপরই কবর দেয়। একথা শুনে মিলা নিজেও চুপ হয়ে যায়। নেং তার মাকে এইসব কথা বলতে নিষেধ করে। তখন মিলা নেংয়ের মাকে তার দেওয়া ঔষধটি নিয়মিত খেতে বলে এবং সেখান থেকে বেরিয়ে যায়। নেং তাকে এগিয়ে দিতে যায় ঠিকই, কিন্তু এত রাতে ছোট্ট নেংকে মিলা বিপদে ফেলতে চাইছিল না। তাই সে একাই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠিক তখনই আবারও গ্রামে ওই শীষ বাজার আওয়াজ শোনা যায়। শীষের আওয়াজ শুনে নেংও ওই একই ধ্বনিতে শীষ বাজাতে শুরু করে, যা দেখে মিলা অবাক হয়ে যায়। সে এই ব্যাপারে নেংকে জিজ্ঞাসা করে। তখন নেং জানায় এটাই তাদের পদ্ধতি, মৃত মানুষকে সম্মান জানানোর। এখনই হয়তোবা কেউ একজন গ্রামে মারা গিয়েছে, এ কারণেই গ্রামের সবাই এইভাবে শীষ বাজাচ্ছে। এটাই তাদের এখানকার নিয়ম। একথা শুনে অবাক হয়ে মিলা ঘরে ছাতা খুলে রাখার নিয়মের ব্যাপারে জিজ্ঞাসা করে। উত্তরে নেং জানায় ঘরে ছাতা খুলে রাখলে তা বিপদকে দূরে রাখে। কিন্তু মিলা তো জানতো ঘরে ছাতা খুলে রাখলে উল্টো ওই বাড়িতে বিপদ আসে। তাই এরকম উল্টো নিয়ম শুনে সে বেশ অবাক হয়। আর এরপর সে একাই রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে। সে যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন সে বেশ কয়েকবার একই জায়গা থেকে ঘুরপাক খেতে থাকে। একটা সময় সে এটা বুঝতেও পারে যে সে আসলে একটা গোলকধাতায় আটকে গিয়েছে। একই স্থান থেকে সে বারবার যাচ্ছে। সে বুঝতে পারছিল না সে কি করবে। হঠাৎই তখন সে তার পেছনে অনেকগুলো পচংকে দেখতে পায়, যা দেখে সে দৌড়ে পালাতে শুরু করে। তখন সে তার সামনে আরো কয়েকটা পচংকে হাওয়ায় ঝুলতে দেখতে পায়। ফলে সে ঘাবড়ে গিয়ে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই তার উপর কিছু পচং হামলা করে এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই সে নিজের সামনে সেসেপকে দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। তাকে কোনো মতে সামলে সেসেপ তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছিল। তারা তাকে জঙ্গলের বাঁশবাগানে অজ্ঞান অবস্থায় পেয়েছে। ভয়ে মিলা জানাতে থাকে যে সে জঙ্গলের ভেতরে পচং দেখেছে। তার মনে হচ্ছিল সেসেপ হয়তোবা তার কথায় বিশ্বাস করবে না। তখন সেসেপ জানায় সেও পচং দেখেছে। মিলা ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে এখন তারা তাহলে কি করবে। এমন সময় সেখানে দেদেন চলে আসে এবং তাদেরকে জানায় যে সে কোথাও পুপুতকে খুঁজে পায়নি। গেন্দিস এখনো তাকে খুঁজছে। ওই সময় আমরা দেখতে পাই গেন্দিস ওই লাশের ঘরে পুপুতের লাশ খুঁজে পেয়েছে, যার এই অবস্থা দেখে সে চিৎকার করে কাঁদছিল। তার এই কান্নার আওয়াজ শুনে বাকিরা সেখানে ছুটে আসে এবং পুপুতের এই অবস্থা দেখে হতবাক হয়ে যায়। এভাবেই ওই রাতের অবসান ঘটে। পরদিন সকালে সেসেপ এবং দেদেন পুপুতের লাশকে কাফনের কাপড় পরাচ্ছিল। তখনই গেন্দিস বলে ইউসুফকে এখনই কল দিতে এবং তাকে এখনই এসে তাদেরকে নিয়ে যেতে বলতে। দেদেনও তার আদেশ মোতাবেক চলে যায় ইউসুফকে কল দিতে। অন্যদিকে সেসেপ পুপুতের লাশের কাছে বসে কোরআনের আয়াত পড়ছিল। তখনই গেন্দিস সেখান থেকে উঠে চলে যায় এবং নিজের কাপড় চোপড় প্যাক করতে শুরু করে। তাকে এমনটি করতে দেখে মিলা অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে সে এমনটা কেন করছে। উত্তরে গেন্দিস বলে সে নিজের জীবন বাঁচাতে চায়। তবে মিলা পুপুতের লাশকে এইভাবে ফেলে রেখে যেতে চাইছিল না, বরং সে চাইছিল পুপুতেরও যেন সম্মানের সাথে সঠিক নিয়মে দাফন করানো হয়,
যে ব্যাপারটা নিয়ে গেন্দিশ বেশ রেগে যায়। রাগের মাথায় সে মিলাকেই পুপুতের মৃত্যুর জন্য দায়ী করতে শুরু করে। তার মতে মিলা যদি কাল হিরো সাজতে নেংয়ের সাথে না যেত তাহলে পুপুতকে এইভাবে মরতে হতো না। একথা শুনে মিলা একেবারেই থমকে যায়। আর এরপর সে প্রথমবার গেন্দিশের মুখের উপর কথা বলে। সে গেন্দিশকে বলে সে পুপুতের মৃত্যুর জন্য দায়ী নয়, কেননা সে ওই ব্যক্তি নয় যে কিনা পুপুতকে এখানে একা ছেড়ে গিয়েছিল। একথা শুনতেই গেন্দিশ বুঝতে পারে মিলা তাকেই দায়ী করছে। ফলে পরিবেশ বেশ থমথমে হয়ে যায়। এই থমথমে পরিবেশকে কিছুটা শান্ত করে দেয় দেদেন। সে জানায় ইউসুফ রিপ্লাই দিয়েছে এবং জানিয়েছে সে তাদেরকে নেওয়ার জন্য রওনা দিয়েছে। একথা শোনা মাত্রই গেন্দিশ সেখান থেকে রওনা দেয়। যাওয়ার আগে সে মিলাকে জানায় সে নদীর তীরে গিয়ে ইউসুফের জন্য অপেক্ষা করবে। এর মধ্যে যদি তারা আসে তাহলে ভালো, তা না হলে সে মিলাকে ছাড়াই এখান থেকে চলে যাবে। মিলা বুঝতে পারছিল না তার কি করা উচিত। সে ঘরে চলে যায় এবং চিৎকার করে কাঁদতে থাকে, কেননা পুপুতের মৃত্যুতে সে একেবারেই ভেঙে পড়েছিল। শুধুমাত্র সেই নয়, সেসেফ এবং দেদেনও ব্যাপারটা ভেবে কষ্ট পাচ্ছিল। ওই সময় আমরা দেখতে পাই গ্রামের ঘরে ঘরে ওই পচং পৌঁছে গিয়েছে, যে ব্যাপারে গ্রামের কেউই জানতো না। নেংয়ের অসুস্থ মা জানালা দিয়ে বাইরে একটি পচংকে দেখতে পায় এবং প্রচন্ড ভয় পেয়ে সে নেংকে ডাকতে থাকে। তবে নেং এসে কাউকেই দেখতে পায় না, তাই সে জানালাটি বন্ধ করে আবারও চলে যায় তার মায়ের জন্য খাবার রান্না করতে। ঠিক তখনই নেংয়ের মা ঠক ঠক আওয়াজ শুনতে পায়। মুহূর্তের মধ্যেই ওই পচংটি তার উপর চলে আসে এবং তার মুখ দিয়ে কালো পদার্থ ঢেলে দেয় নেংয়ের মায়ের মুখে। অন্যদিকে বৃষ্টির মধ্যে মিলা একাই বাইরে বসেছিল। তখন তার কাছে সেসেফ এসে বসে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, যাতে করে মিলার মন একটু হলেও হালকা হয়। কিন্তু মিলা কোনো কথারই জবাব দেয় না। দিন পেরিয়ে রাত হয়ে যায়। হঠাৎই ঠক ঠক আওয়াজে দেদেনের ঘুম ভাঙে। সে উঠতেই নিজের শরীরে একটি ক্ষতচিহ্ন দেখতে পায়। আয়নায় দেখার পর সে বুঝতে পারে সে নিজেও এই মহামারীতে আক্রান্ত হয়েছে। ফলে সে এতে করে ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ সে জানতো এই মহামারী হওয়ার ফলে তার মৃত্যু নিশ্চিত। এমন সময় আবারও দরজায় ঠক ঠক আওয়াজ হতে থাকে। দরজা খুলতেই সে দেখতে পায় বাইরে সেসেফ অন্ধকারে বসে নিজের জুতা ঠিক করছে। তাই দেদেন তার সামনে থাকা বাতিটি জ্বালিয়ে দিতে যায়। আগুন জ্বালাতেই সে পিছে ফিরে দেখতে পায় সেখানে সেসেফ নেই। ফলে সে ঘাবড়ে যায় এবং ঘরের মধ্যে চলে আসে। সেখানে বিছানার উপর কাঁথা মুড়ি দিয়ে কেউ একজন শুয়েছিল। কাপড় সরাতেই সে দেখতে পায় এটা তো সে নিজের এমন ভয়ঙ্কর মৃত রূপ দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তখনই সেখান থেকে দৌড়ে চলে আসে সেসেফ এবং মিলার কাছে। সে তাদেরকে সবকিছু জানায়, সেই সাথে এটাও জানায় যে সে পুপুতের মতো মরতে চায় না। এছাড়া সে অলরেডি এই মহামারীতে আক্রান্ত। এই ব্যাপারটা জানার পর তারা তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সেখানে চলে আসে নেং। তাকে দেখে মিলা বেশ অবাক হয়ে যায়। এত রাতে সে এখানে কি করছে? উত্তরে নেং কেঁদে জানায় তার মা বেঁচে নেই। তারা চাইলে এখনই এই অভিশপ্ত গ্রাম থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু মিলা সিদ্ধান্ত নেয় নেংয়ের মায়ের শেষ ইচ্ছা পূরণ করবে। তাই তারা তিনজন নেংয়ের বাড়িতে চলে যায় তার মায়ের লাশ নেওয়ার জন্য। সেসেফ এবং দেদেন নেংয়ের মায়ের লাশ নিয়ে কবর দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে গ্রামের বাকিদের সাবধান করার জন্য মিলা এবং নেং ছুটে যায় ক্রস না দেওয়া বাড়িগুলোর সামনে। একটা বাড়িতে পৌঁছে অনেক ডাকাডাকির পরও তারা দরজা খোলে না। তখন তারা জানালা দিয়ে দেখতে পায় এই বাড়িতে থাকা শেষ ব্যক্তিটি ইতিমধ্যে মারা গিয়েছে। শুধুমাত্র এই একটি বাড়িতে নয়, বরং এই গ্রামের কোনো বাড়িতেই আর কেউই বেঁচে ছিল না। সবাই ইতিমধ্যে ওই পচংগুলোর শিকার হয়েছিল। অন্যদিকে ওই সময় সেসেফ একাই নেংয়ের মাকে কবর দিচ্ছিল। তার শেষ ইচ্ছা ছিল যে তাকে যেন তার স্বামীর সাথেই কবর দেওয়া হয়। তাই সেসেফ এখানে তার স্বামীর কবর খোঁড়ে। আর এরপর মাথার পাশের কাঠ সরাতেই সে দেখতে পায় কাফনের কাপড় খোলা নেই। ফলে সে একটু কনফিউজ হয়ে যায় এবং কাপড়টি খুলতেই সে চমকে ওঠে, কারণ এটা তো ওই লাশের মাথা নয়, বরং পায়ের সাইড। মাথার সাইড তো উল্টো দিকে, অর্থাৎ কবরের ফলকটা লাশের পায়ের সাইডে পোতা ছিল। ফলে দিকের ব্যাপারে সেসেফ কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে দেদেন তখন চেষ্টা করছিল ইউসুফের সাথে যোগাযোগ করার। সে নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে ওই কুয়োর উপর উঠে দাঁড়ায়। শেষমেশ সেখানেই সে নেটওয়ার্ক পায় এবং ইউসুফের সাথে কথা বলার চেষ্টা করে। কল ধরে ইউসুফ জানায় যে আজ অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে সে নৌকা নিয়ে আসতে পারেনি। কাল সকালেই তাদেরকে নেওয়ার জন্য সে রওনা দিবে। একথা জেনে দেদেন কিছুটা অবাক হয়। সে তাকে বলতে থাকে তারা অনেক বড় বিপদে পড়েছে, তাকে এখনই আসতে হবে তাদেরকে উদ্ধার করতে। একথা বলতে না বলতেই তার হাত থেকে ফোনটি কুয়োর মধ্যে থাকা বালতিতে পড়ে যায়। ফলে সে ব্যস্ত হয়ে পড়ে ফোনটি ওঠানোর কাজে। ইউসুফ তখন
এখনো কথা কাটেনি। ইউসুফের বলা এই কথার মাধ্যমে আমরা এইটুকু তো বুঝতে পারি যে সে আজ কেন্দিশকে নিয়ে যায়নি। তাহলে কেন্দিশ এখন কোথায়? সে আসলে তখনো পর্যন্ত জঙ্গলের ভেতর থেকে বের হতে পারেনি। পথ হারিয়ে সে এখনো পর্যন্ত ওই জঙ্গলের ভেতর দিয়েই ঘুরছিল। হঠাৎই তখন সে জঙ্গলের ভেতরে পুপুতের ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালায়। এরই মধ্যে কোনো মতে দেদেন ফোনটি তুলে নিয়ে আসে এবং ইউসুফকে বলে তখনই এসে তাদেরকে এই গ্রাম থেকে নিয়ে যেতে। এ কথা বলে শেষ করতে পারার আগেই কূপের ভেতর থেকে একটি পচং উঠে দেদেনকে টেনে নিয়ে যায়। এদিকে এই ব্যাপারে কিছু না জানা সেসেপ নিংয়ের বাবার পাশের কবর খুঁড়ে দেখে। সেখানেও সে ওই একই জিনিস দেখতে পায়, অর্থাৎ বাকি পৃথিবীর লাশের মাথার কাছে ফলক লাগানো হলেও এই গ্রামের লাশের পায়ের দিকে ফলক লাগানো হতো। এমন অদ্ভুত নিয়ম দেখে সে ছুটে চলে যায় ওই বইটির কাছে, যে বইটিতে কবর দেওয়ার নিয়ম লেখা ছিল। বইয়ে লেখা নিয়ম অনুযায়ী এই গ্রামে লাশকে ফলকের দিকে পা দিয়ে কবর দিতে হয়, আর এটা যদি না করা হয় তাহলে এই গ্রামে নাকি সর্বনাশ নেমে আসবে। এই ভবিষ্যৎবাণী দেখে সেসেফের আর বুঝতে বাকি থাকে না যে এই সকল ঘটনার জন্য মূলত সে নিজেই দায়ী। ঠিক তখনই তাদেরকে ডাকতে ডাকতে মিলা এবং নিং সেখানে এসে পৌঁছায়। সেসেফ তাদের কাছে ছুটে যায় এবং তাদেরকে জানায় এই সব কিছু তার জন্যই হচ্ছে। সে যদি এই গ্রামে লাশ দাফনের সঠিক নিয়ম জানতো তাহলে হয়তো বা আজ এই পচংগুলো জীবিত হয়ে উঠত না। সে আরো বলে এই গ্রামে কবর দেওয়ার নিয়ম একদমই উল্টো। একথা শুনে মিলার ঘরে ছাতি খুলে রাখা এবং রাতের বেলা শীষ দেওয়ার ওই প্রথাগুলোর কথা মনে পড়ে যায়। অর্থাৎ এই গ্রাম পুরো পৃথিবীর থেকে একদমই ভিন্ন নিয়মে চলে। এখন তারা দুজন যখন এই সব কথা নিয়ে ব্যস্ত ছিল তখন পিছে নেং তার বাবা মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং তাদের ডাকে সে সেদিকেই হেঁটে চলে যায়। তারা যখনই লক্ষ্য করে যে নেং তাদের সাথে নেই তখনই দেদেন এবং নেংকে খুঁজতে মিলা চলে যায় কূপের দিকে। সেখানে সে দেদেনের ফোন পড়ে থাকতে দেখতে পায়। অন্যদিকে নেং হেঁটে যাচ্ছিল তার মা বাবার কাছে, তবে কাছাকাছি যেতেই তার সামনে হঠাৎই একটি পচং চলে আসে। ফলে সে জোরে চিৎকার করে ওঠে, যা শুনে সেসেপ এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে নিয়ে দৌড়ে চলে যায় কবরস্থানের মধ্যে থাকা ওই ঘরটিতে। সেখানে তারা দুজন বিছানার নিচে গিয়ে লুকিয়ে পড়ে। তাদের সামনে দরজাটি আপনা আপনি খুলে যায় এবং একটি কাফনের কাপড় পেঁচানো পচং লাফাতে লাফাতে ওই ঘরে প্রবেশ করে। পচংটি বিছানার উপর উঠে যায়। পচং চলে গিয়েছে ভেবে তারা যখনই সেখান থেকে বের হতে যাবে ঠিক তখনই পচংটি তাদের সামনে চলে আসে। অন্যদিকে কূপের কাছে মোবাইল পড়া দেখে মিলার সন্দেহ হয়, তাই সে কূপের মধ্যে দেখার চেষ্টা করে। সেখানেই ছিল দেদেনের লাশ, যাকে এইভাবে দেখে মিলা ভীষণ কষ্ট পায় এবং চলে আসে সেসেপদের কাছে। মিলাকে দেখা মাত্রই সেসেপ বড় আশা নিয়ে তার বন্ধু দেদেনের কথা জিজ্ঞাসা করে। উত্তরে মিলা বলে তাদের দেদেনকে ছাড়াই এখান থেকে চলে যেতে হবে, এখন আর কোনো উপায় নেই। একথা শুনে সেসেপের আর বুঝতে বাকি থাকে না যে তার বন্ধু আর বেঁচে নেই। সে কাঁদতে থাকে এবং এই সব কিছুর জন্য নিজেকেই দায়ী করতে থাকে। মিলা তাকে বোঝানোর চেষ্টা করে যে এখন এইসব নিয়ে ভাবার সময় নেই, এখন এখান থেকে যেভাবেই হোক তাদেরকে পালাতে হবে। আর এরপর তারা তিনজনই দৌড়ে পালাতে থাকে। গ্রাম পার হয়ে জঙ্গল পর্যন্ত আসতেই নিং থমকে দাঁড়ায়। সে এর আগে কখনো এই গ্রামের বাইরে পা রাখেনি, তাই এই গ্রাম থেকে বের হতে সে ভীষণ ভয় পাচ্ছিল। মিলা তাকে বোঝায় বাইরের পৃথিবী একদমই ঝুঁকিমুক্ত, জীবন বাঁচাতে হলে তাদেরকে এখন বের হতেই হবে। তবুও নিং সাহস পাচ্ছিল না। তখনই তারা লক্ষ্য করে গ্রাম ভর্তি পচং, যারা কিনা তাদের দিকেই তাকিয়ে আছে। এটা দেখে তাদের আর কোনো কিছু ভাবার সময় থাকে না। তখনই তারা দৌড়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। জঙ্গলের মধ্য দিয়ে পালানোর সময় হঠাৎই সেসেপ নিচে পড়ে যায়। ধোঁয়ার মতো দেখতে কিছু একটা ঘাসপালার মধ্য দিয়েই তার দিকে তেড়ে আসছিল, যা দেখে সে দৌড়ে উঠে পালানোর চেষ্টা করে। তবে ওই শক্তি তাকে ফেলে টেনে নিয়ে দিয়ে আবারও টেনে নিয়ে যায় ওই জঙ্গলে থাকা একটি কবরের মধ্যে। সঠিক সময়ে মিলা তার হাত ধরে ফেলে। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়েও তারা সেসেপকে টেনে উঠাতে পারছিল না। এরই মধ্যে ওই কবরের মধ্যে অসংখ্য পচং চলে আসে এবং সেসেপকে ধরে টেনে নামাতে থাকে। এই মুহূর্তে সেসেপ মিলাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ সে বুঝতে পারছিল তাকে বাঁচাতে গেলে তারা দুজনই হয়তো বা মারা যাবে। তবে মিলা কিছুতে
কিছুতেই তাকে ফেলে যেতে রাজি ছিল না। এমন সময় সেসেপের চোখ পড়ে তার কাছ থেকে পড়ে যাওয়া কবর দেওয়ার নিয়ম লেখা সেই বইটির উপর। তার মনে পড়ে যায় এই বইয়ের পেছনে কিছু একটা লেখা আছে, যা জোরে জোরে পড়লে পচংরা পরকালে চলে যাবে বা ধ্বংস হয়ে যাবে। তাই সে এখানে চিৎকার করে মিলাকে ওই বইয়ের পেছনে থাকা লেখাটি পড়তে বলে, যা শোনা মাত্রই নেং ছুটে চলে যায় ওই বইয়ের কাছে। ঠিক তখনই সেসেপকেও টেনে নিয়ে যায় ওই পচংরা এবং তাকে ছিঁড়ে খেতে শুরু করে। মিলা কি করবে তা বুঝে উঠতে পারছিল না। সে সেখানেই বসে সেসেপের কথা ভেবে চিৎকার করে কাঁদছিল। এদিকে নেং গিয়ে জোরে জোরে ওই লেখাটি পড়তে থাকে। এটা পড়া শেষ হতে না হতেই কবরের মধ্যে থাকা সব পচংগুলো যেন ধুলায় পরিণত হয়ে যায়। তবে সেসেপকে তখনও পর্যন্ত দেখা যাচ্ছিল না, যে কারণে কান্নায় ভেঙে পড়ে মিলা এবং নেং। তখনই হঠাৎ সেসেপ উঠে আসে ওই কবর থেকে। মিলারা তাকে টেনে তুলে নিয়ে আসে। সঠিক সময় ইউসুফও সেখানে চলে আসে, যে কিনা ওই জঙ্গল দিয়েই তাদেরকে খুঁজে বেড়াচ্ছিল। নদী পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যায়। তারা তিনজন ইউসুফের নৌকায় করে একসাথে রওনা হয়। এখানে সেসেপ নেংকে উদ্দেশ্য করে বলে নেং এখন থেকে তার সাথে তার বাড়িতেই থাকবে। তার দাদি অনেক খুশি হবে তার নতুন নাতনি পেয়ে। একথা শুনে নেং এবং মিলা দুজনই খুশি হয়ে যায়, কারণ এই গ্রাম ছাড়া নেংয়ের যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না। ওই সময় আবারও মিলার চোখ পড়ে নৌকার উপর থাকা ওই লেখার উপর। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ইউসুফ এবং সেসেপ তাকে জানায় যে এখানকার গ্রাম্য ভাষায় লেখা আছে যে প্রত্যেক জায়গার নিজস্ব নিয়ম আছে। ফলে তারা বুঝতে পারে এই নৌকায় ওই গ্রামের ব্যাপারেই বলা হচ্ছিল। এখন সেসেপ, মিলা এবং নেং তো বেঁচে গিয়েছিল, মারা গিয়েছিল পুপুত এবং দেদেন। কিন্তু প্রশ্ন হলো গেন্দিশ কোথায়, তার সাথে কি হয়েছিল? তখনই আমরা এই ঘটনার কয়েকদিন পরের দৃশ্য দেখতে পাই। কিছু উদ্ধার কর্মীরা জঙ্গলের পথ ধরে ওই গ্রামের দিকেই যাচ্ছিল, এটা দেখতে যে আদৌ ওই গ্রামে কেউ বেঁচে আছে কিনা। হঠাৎই তখন তারা পাশের ঝোপঝাড় থেকে কিছু আওয়াজ শুনতে পায়। ক্যামেরা ঘুরতেই আমরা দেখতে পাই এটা আর কেউ নয় বরং গেন্দিশ ছিল। এই জঙ্গলে পচংদের ভয়ে তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে উদ্ধার কর্মীদের দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। কথায় আছে না, খারাপ মানুষের সাথে সবসময় খারাপ কিছুই হয়, আর এমনটিই হয়েছিল গেন্দিশের সাথে। পচংরা তার কোনো ক্ষতি করেনি ঠিকই, কিন্তু তার কৃতকর্মের ফল অর্থাৎ পুপুতের আত্মাই তাকে ভয় দেখিয়ে দেখিয়ে পাগল বানিয়ে ফেলেছিল। আর এই সব কিছু হয়েছিল ছোট্ট একটা নিয়ম না জানার ফলে। তাই কোনো স্থানের অথবা কোনো কাজের সঠিক নিয়ম না জেনে সেই কাজে হাত দেওয়া উচিত নয়। আশা করছি ইন্দোনেশিয়ার এই ভয়ঙ্কর গ্রামের গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আমাদের 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে, আর মাত্র 2 লাখ সাবস্ক্রাইবার হলেই আমাদের 1.5 মিলিয়ন হয়ে যাবে। আশা করছি এই মাইল ফলক অর্জন করতে আপনারা আমাকে সাহায্য করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।